হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখে বুঝে গেছো ভিডিওটা কোন টাইপের হতে গেছে। এটা অ্যাকচুয়ালি আমার দাদুর শেষ যাত্রার ভিডিও। আমি আমার দিদাকে কখনো এত পরিমাণে কাঁদতে দেখিনি। মা সে তো কাঁদে ঠিক আছে, বাট আমার দিদাকে এত পাগলের মতো কখনো কাঁদতে দেখিনি। জাস্ট বুকের ভেতরটা ভেঙে চলে গেছিলো। যখন টের পেয়েছি তখন প্রায় বেলা 12:30টার মতো বাজে। দিনটা ছিল 2 তারিখ। আমার ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা ছিল। ঘুম থেকে 4টার সময় উঠে স্কুলে এসেছিলাম। স্কুলে এসে পরীক্ষা দিয়েছি, ওদের নিয়ে বাড়িতে গেছি। বাড়িতে কি শুধু ভাতটা বসিয়েছি, এর মধ্যে আমার ভাই ফোন করেছে, দিদি কিছু শুনতে পেয়েছিস? আমি তখন অবাক হয়ে বললাম যে কি হয়েছে? বলছে দাদু মারা গেছে। আমি তো প্রথমে বললাম সত্যি করে বল, আমার দিব্যি দিয়ে বল। বলছে হ্যাঁ দি সত্যি বলছি। পায়ের তলা থেকে মাটি সরে গেছিল, কারণ মাথার উপর বট গাছ বলতে শুধুমাত্র দাদুই আছে। ভাবতেও অবাক লাগে, সেই গাছটা এখন আমাদের উপর নেই। ছায়াটা এখন পাবো কোথায়? ঠাকুর দাদাকে ছোটবেলা থেকে কখনোই দেখিনি, ঠাম্মাকেও দেখিনি। ঠাম্মা দাদু দিদা যেই বলো সেটা হচ্ছে আমার দাদু মা দিদা। মা তার বাবাকে ভীষণ ভালোবাসে, সবাই সবার বাবাকে বেশি ভালোবাসে, বাট আমার মা হয়তো তার বাবাকে একটু বেশি ভালোবাসে। মাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, মা তুমি খবরটা কি পেয়েছো? মা বললো না আমি তো কিছু জানি না। মায়ের ছিল সেদিনকে একাদশী, স্নানটা করে সব পুজো দিতে বসবে। আমাকে বলে কি হয়েছে সাহেব? আমি বললাম মা দাদু মারা গেছে, তুমি রেডি হয়ে বাড়িতে যাও, আমি আসছি। বাট তখন কিন্তু আমি স্টিল মধ্যম গ্রামে, দুপুর 1টা বাজে, আমাকে ওই বাড়িতে যেতে হবে। আমি শুধু ভাবছি আমার ছেলে মেয়ে 4টার সময় উঠেছে, আমি যাবো কি করে এদের নিয়ে। বাবিন যার শরীরটা বড্ড বেশি খারাপ ছিল, সে তো বুঝতেই পারছে না কি হয়েছে। ওকে জাস্ট বললাম শোনা বেরোতে হবে, রেডি হও। কোনো রকমে একগাল খাইয়ে ওদের নিয়ে বেরোলাম, জানি ওই বাড়িতে খাওয়া দাওয়া কিছু হবে না। যাবার বেলায় সঙ্গে গামছাটা নিয়ে নিয়েছি, জানি শ্মশানে আমাকে যেতে হবে, আমি আমার মায়ের বড় ছেলে। যখন বাইরে থেকে বেরোই তখন শুধু ভাবলাম যে আজকে আমার যাওয়ার ডেট ছিল, 2 তারিখ ছিল তো ডেটটা, ওদিন আমার যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিনকে আমার যাওয়া হলো না। ভাবলাম এরপরে একদিন যাব, সেই ডেটেই আমাকে ভগবান পাঠাচ্ছে, বাট আজকে মানুষটাকে দেখার জন্য যাচ্ছি, সেই মানুষটা পৃথিবীতে নেই। আমার ফোনের উপর ফোন আসছে, কখন আসতিস? মা বলছে সাহেব কখন আসছিস? ভাই ফোন করে বলছে দিদি কখন আসতিস? ওদিকে আমার বোন ফোন করছে। আমি বললাম তোরা যা, আমি আসছি, অনেকটা দূরে আছি তো, পৌঁছতে আমার লেট হবে। যখন পৌঁছাই তখন প্রায় 4:50 বাজে, বেলা 5টা বেজে গেছে। সরি, আমার বলাটা একটু ভুল, বিকেল 5টা হয়ে গেছে। আমার মামারা মামিরা সব ওখানে প্রেজেন্ট রয়েছে। আমার মাম ওখানে ছিল না, মাম তখন অযোধ্যা থেকে বাড়ি আসছিল। আর মেজো মামা তো সেই ইন্ডিয়াতেই নেই। আমার ভাই, আমি, মা সবাই কাচুমাচু করে শুধু এটা ভাবছি সমস্ত কিছু সামাল কি করে দেবো। আমার মা যখন হাউমা করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল, আমি শুধু এটাই ভাবছিলাম ভগবান তো আমার মাকেও একদিন এভাবে কেড়ে নেবে, আমি সেদিন কি করে কাটাবো। এদিকে দিদার যে অবস্থা, একটা সধবা মানুষ, তাকে হয়তো জীবনে প্রথমবার সিঁদুরটা আমার দাদু তুলেছিল, আর আমার দাদুর জন্য লাস্টবার সিঁদুর তোলা হচ্ছে। একটু পরে সিঁদুরটা মুছে দেওয়া হবে। দিদা পাগলের মতো ছটফট করছে, তার গায়ে একটা ফোঁটা জোর নেই। এই ভিডিওটা হয়তো আমার করা উচিত ছিল দাহ কাজের পরের দিন, কিন্তু আমার শরীরে একটু জোর ছিল না, আমার ক্ষমতা ছিল না, যে আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে আমি ভিডিওটা করতে পারবো অন্তত। আমার দাদুর অবস্থা এমনই হয়ে গেছিল, হাড়টা পুরো বেরিয়ে গেছিল, সারা গায়ে তার কিছু ছিল না। দিদা সেরোচিপারের মতো আলতা পড়ছিল, আমি অবাক হয়ে দিদার দিক তাকিয়ে রয়েছি। আমার দিদা হাউমাউ করে কাঁদছে, ওগো তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে কার ভরসা ফেলে গেলে। বড্ড মর্মান্তিক কথা। এবার টাইম ছিল দিদার হাতে শাখাগুলো খোলার। আমার দিদাকে বলা হয় দাদুর পায়ের কাছে গিয়ে কি বলবো আর, হলুদ আর তেল লাগাতে, ঘি লাগাতে। আমার দিদার ক্ষমতা নেই। বাচ্চা মানুষের মতো চ্যাংজেলা করে দিদাকে তুলে নিয়ে গেছি পায়ের কাছে। দিদাকে বললাম তোমার জিনিস, তুমি সামলে নাও, তুমি শেষবারের মতন দেখে নাও, এরপরে কিন্তু পৃথিবী থেকে তার অস্তিত্বই থাকবে না। একটু পরে তাকে দাহ করতে যাব, শুধুমাত্র কটা ছাই থাকবে যেটা গঙ্গায় মিশে যাবে। তোমার জিনিস, তুমি ভালোবেসে নাও তাকে। জানো, আমার দাদু আর দিদার মধ্যে বড্ড বন্ডিং। বন্ধুর মতন মিশতো, বন্ধুর মতো কথা বলতো, আবার শত্রুর মতো ঝগড়াও করতো। আবার কোনো কিছু হলে পরে আমার দিদার সঙ্গে সঙ্গে বল দাও তো আমার টাকা পয়সা ফেরত দাও। আমার দাদু দিদার কাছে ছোটবেলা থেকে মানুষ তো, ওদের বন্ডিংটা দেখে দেখে বড় হয়েছি। সেই দাদু এখন নিথর হয়ে পড়ে রয়েছে, আর আমার দিদা এখানে হাউমাউ করে কাঁদছে, পাগলের মতন বেশ তার। আঁচল দিয়ে পাটা মুছে দিয়ে বলছে ওগো তোমার পাটা আমি শেষবারের মতন মুছছি, আর তো তোমার ছোঁয়াও পাবো না। আমার গায়ে রোম রোম শিউরে উঠেছিল। আমার দিদা কী সব বলছে। এক মামে ছিল যে দিদার হাতে শাখাগুলো ভাঙছিল। আমার দিদা শাখা কখনো হাত থেকে খুলে রাখেনি, একটার সঙ্গে দুটোও পড়েছে, কিন্তু সেই মানুষের থেকে শাখা খুলে ফেলা হচ্ছে। এখন হয়তো গায়ের থেকে তার কাপড়টাও খুলে নেওয়া হবে, একটা রং ছাড়া কাপড় তাকে দেওয়া হবে। আমার দিদা পাগলের মতন লুটিয়ে পুটিয়ে কাঁদছে। আমি এই কান্না না ধরে রাখতে পারছি, না তাকে সামলাতে পারছি, না তাকে বোঝাতে পারছি দিদা তুমি কেঁদো না। এদিকে সবার মত দাদুকে বাসি মারা করবে না, দিনে দিন তাকে দাহ করা হবে। এমনি বয়স হয়ে গেছে, দাদুর গায়ে বেডসুল হয়ে গেছিল, কষ্ট পাচ্ছিল, বেশি ভোগেনি কিন্তু তাও ভুগেছে। বয়সটা ছিল তার প্রায় 86-এর কাছাকাছি। তার জন্য বাঁশের যেটা বানানো হয়, কি বলে তাকে, আমি সঠিক নাম জানি না, সেই সব করে তাকে লরির কাছে নিয়ে যাওয়া হলো। বাবিন লাল সব তো আমার সঙ্গে ছিল, আমার বোনও গেছিল, বোনের দুই ছিল আমার সঙ্গে ছিল। ওরা অবশ্য শ্মশানে যায়নি, ছোট বাচ্চা নিয়ে কি করে যাবে, তাই ওরা কালীবাজার নেমে গেছিল। আমার দুটো বাচ্চা আর দুটো বাচ্চাকে নিয়ে, বাবাও সঙ্গেও গেছিল, বাবাও কালীবাজার নেমে গেছে। আমি, মামা, ছোট মামা, বড় মামা, আমার 3 মামি, আমার 2 বোন, আমার ভাই, আমার মা,
এই কজন মিলে আমরা শ্মশানে গেছিলাম। আরো লোক ছিল অনেকে, আরো মামারা ছিল, বন্ধুরা ছিল। বৃদ্ধদের মধ্যে পাড়ায় সব থেকে আমার দাদুই পুরনো রয়েছে, বাকি সবাই মারা গেছে। তো এই সময় অনেক লোক হতো, কিন্তু ওয়েদার ছিল বৃষ্টির, একদম ধর ধর করে বৃষ্টি পড়ছে, তাই বেশি লোক হয়নি। এক লরির মধ্যেই গেছিলাম। দেখতেই পারছো তোমরা আমার দাদুর গায়ে একটু মাংস নেই, পুরো হাড়গুলো গোনা যায়। শ্মশানে যখন পৌঁছালাম, আমি এতটা লাক ফেভার কখনো আমি দেখিনি যে শ্মশান নাকি পুরো এমটি থাকে। যার নাম চুল্লি, যেখানে মানুষ দাহ করা হয়, সেটা যে কখনো ঠান্ডা থাকতে পারে কখনো ভাবতেই পারিনি। কিন্তু আমার দাদু সেটা ভাগে পেয়েছে। লাস্ট 2টোর সময় চুল্লিতে একটা মরা দাহ করা হয়েছিল, বাট তারপরে চুল্লিতে কোনো লোক নেই, শ্মশান পুরো ঠান্ডা, চুল্লি পুরো ঠান্ডা। একটা নিথর দেহ আমার দাদুর ঠান্ডা হয়ে গেছে, তাই ঠান্ডা চুল্লির মধ্যে দিয়ে তাকে গরম করে তার শেষ কার্য করা। আমার ভাই ভেবেছিল সে বাড়ি চলে যাবে, কিন্তু ভাইয়ের জানা ছিল না যে ভাগ্নেদের এখানে অনেক করণ ক্রিয়া আছে। তুই মামাকে নিয়ে যখন ভাই গঙ্গার দিকে যায়, তখন একটুও জোয়ার নেই, পুরো ভাটা কাদার মধ্যে নেমে দুই মামাকে নিয়ে জল আনতে গেছিল। অবশ্য যখন স্নানের দিকে লাস্টে যায় তখন জোয়ার এসেছিল। সেই কাজবাজগুলো করে এসে ব্রাহ্মণ তার শেষ কৃতার্থে যে কাজগুলো হয় সেগুলো করলো, মানে মুখাগ্নি। ইলেকট্রিক চুলিতে দেওয়া হয়েছিল, তো এই জন্য মুখাগ্নিটা নিচে থেকে করা হয়েছে। আর ওপরে যখন উঠেছে তখন শুধুমাত্র চুলির ভিতরে দাদুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দাদুকে হয়তো শেষবারের মতন ঘি মাখানো হচ্ছে, এটাই বলতে পারে ঘিতে স্নান। তারপরে ব্রাহ্মণ মামাদের দিয়ে কিছু করণ ক্রিয়া করালো। দাদুর নিথর দেহটা তখন নিচেই পড়ে রয়েছে। এরপর নিয়ে গেল দাদুকে চুল্লির দিকে। সারাটা রাস্তায় হরি হরিবল বলতে বলতে এসেছি, কিন্তু এই যে দাদুকে শেষবারের মতন ঢুকিয়ে দিচ্ছে, আর জীবনে কখনো তাকে দেখতে পারবো না, এই যে আর্তনাদটা, আমার মা, মাসি, মামা যারা যারা ছিল পাগলের মতন ছটফট করছিল। আমার মাকে, আমার মামিকে আমি ধরে রাখতে পারছিলাম না, তারা কি পাগলের মতন কাঁদছিল। যখন আমার দাদুর গায়ে আগুনটা ধরে গেছিল, আমার গা থরথর করে কাঁপছিল। আমি বলবো না ভয় পেয়েছি, আমি ভয় পাইনি, আমার গা শুধু থরথর করে কাঁপছিল। আমার দাদু সামান্য, কি বলবো, আমার দাদু সামান্য ব্যথা সহ্য করতে পারতো না, সেই দাদুটাকে আমার এখন পুড়িয়ে দিচ্ছে জ্বলন্ত আগুনের মধ্যে। এই অনুভূতিটাকে সামলে আমার মাকে সামলানোটা আমার পক্ষে মোটেও ইজি ছিল না। শেষ কাজের পরে সবাই মিলে গঙ্গা স্নানের দিকে গেল, তখন ভরা জোয়ার। সবাই মিলে স্নান টান করলো, আর লাল যে কাপড়গুলো হয় গুরু দশার জন্য, সেই কাপড়গুলো আনা হয়েছিল। সবাই ফ্রেশ হয়ে, যে কাঠুরিয়া ছিল, কাঠুরিয়াদের খাইয়ে দাইয়ে লাস্টে বাড়ি ফেরা হয়। যখন আমরা বাড়ি ফিরি তখন প্রায় রাত 3টে মতো বাজে। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে রাতটুকু ছিলাম। পরের দিন সকালে অবশ্য আমি মধ্যমগ্রামে ফিরে এসেছি। যাওয়ার সময় এই রাস্তা দিয়ে দাদুকে নিয়ে গেছি। এখন ভাবতে অবাক লাগে, এখন একা ফিরে যাচ্ছি দাদুকে ছাড়া।